ইউক্রেনে হামলা চালানোর মাধ্যমে আগুন নিয়ে খেলছেন পুতিন, হুঁশিয়ারি ট্রাম্পের। 3 বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। একের পর এক নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের। এবার ভয়াবহ আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্রে পড়াশোনায় ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীরা। মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনি নিহত। ত্রাণ সরবরাহের অনুমতি দিতে জার্মানি ও ফিনল্যান্ডের আহ্বান। এবং প্রযুক্তি খাতে একের পর এক চমক। চীনের দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে দেশটির রোবোটিক্স। সাহায্য নিয়ে সুউচ্চ পাহাড়ে পর্যটকরা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। ইউক্রেনে হামলা চালানোর মাধ্যমে আগুন নিয়ে খেলছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে এভাবেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে টানা 3 বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। দীর্ঘ এই সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় নিহত হয়েছে হাজারেরও বেশি মানুষ। এ সময় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সামরিক ও বেসামরিক অবকাঠামো। এমনকি সাম্প্রতিক সময়ে হামলা ও উত্তেজনা আরও জোরদার হয়েছে। এমন এক সময়ই রাশিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পুতিন না থাকলে রাশিয়ার সঙ্গে ইতোমধ্যেই অনেক খারাপ কিছু ঘটে যেত বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআর। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে এ মামলা করে সংবাদ মাধ্যমটি। প্রতিষ্ঠানটির অভিযোগ, এনপিআরের সরকারি অনুদানে কাটছাঁট করতে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তা অবৈধ। গেল মাসে এনপিআর সহ আরেক সম্প্রচার মাধ্যম পিবিএস এর সরকারি সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় গণমাধ্যম দুটির সংবাদ প্রচারে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলের পেছনে প্রায় $50 কোটি খরচ করে কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং। যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের উৎস পারস্পরিক শ্রদ্ধাবোধ। কানাডার পার্লামেন্টে দেয়া ভাষণে এ মন্তব্য করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তিনি বলেন, 2 দেশের সম্পর্কের ভিত্তি হল অভিন্ন স্বার্থ। উভয় সার্বভৌম দেশের জন্য রূপান্তরমূলক সুবিধা নিশ্চিত করাই যার লক্ষ্য। ভাষণে রাজা তৃতীয় চার্লস আরও বলেন, বিশ্বজুড়ে বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে কাজ করছে কানাডা সরকার। এটি বলে দেয় বিশ্বের যা প্রয়োজন এবং বিশ্ব যে মূল্যবোধগুলোকে সম্মান করে কানাডার তা আছে। প্রায় 50 বছরের মধ্যে এটি প্রথমবারের মতো ব্রিটেনের একজন রাজার সিংহাসন ভাষণ, যেখানে রাজা তৃতীয় চার্লসের অটোয়ার পার্লামেন্টে আসার সিদ্ধান্তকে কানাডার প্রতি সমর্থনের প্রতীকী নিদর্শন হিসেবে দেখা হয়েছে। 47তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ভয়াবহ নিষেধাজ্ঞার মুখে পড়ল যুক্তরাষ্ট্রে পড়াশোনায় ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীরা। দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম আপাতত স্থগিত করেছে ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত যাচাই বাছাইয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে জানানো হয়। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ধারাবাহিকতায় বিদেশি শিক্ষার্থীদের ওপর যুক্তরাষ্ট্রে ভিসা কার্যক্রম স্থগিত করল ট্রাম্প। এক কূটনৈতিক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন নতুন শিক্ষার্থী ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রম বন্ধ রাখতে। বার্তায় বলা হয়েছে, এই স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। একই সঙ্গে শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত যাচাই বাছাইয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, সামাজিক মাধ্যমে স্ক্রিনিং বা নজরদারি জোরদার করা হবে, বিশেষ করে শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম ভিসার ক্ষেত্রে। এতে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোর ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়। সিএসবি নিউজ অভ্যন্তরীণ এই নির্দেশনার যে কপি হাতে পেয়েছে
তাতে বলা হয়েছে যেসব শিক্ষার্থী এখনও সাক্ষাৎকারের তারিখ পাননি তাদের অ্যাপার্টমেন্টের বাতিল করতে হবে, তবে যাদের অ্যাপার্টমেন্ট আগে থেকে নির্ধারিত তারা সাক্ষাৎকার দিতে পারবেন। এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক উত্তেজনাকর অবস্থায় রয়েছে। ট্রাম্প অভিযোগ করছেন এসব বিশ্ববিদ্যালয় বামপন্থী চিন্তাধারায় প্রভাবিত এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভের আড়ালে ইহুদি বিদ্বেষ ছড়াতে সাহায্য করছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ট্রাম্প প্রশাসন মুক্ত মত প্রকাশের অধিকার খর্বের চেষ্টা করছে। এদিকে ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সব বাকি সরকারি আর্থিক চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সম্প্রতি প্রশাসন হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভর্তি ও বিদেশি গবেষক রাখার অনুমোদন বাতিল করে, যদিও একটি ফেডারেল আদালত এই সিদ্ধান্ত স্থগিত করেছে। হার্ভার্ডে 1/4 শিক্ষার্থী বিদেশি, ফলে এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিশ্ববিদ্যালয়টির জন্য তা মারাত্মক আর্থিক ও শিক্ষাগত বিপর্যয় ডেকে আনতে পারে। রাকিব হাসান, RTV। সৌদি আরবে 1446 হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে দেশটিতে আগামী 6 জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে 5 জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইয়ের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়। সৌদির পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্রের দেখা মিলেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ। এদিকে মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে দেশ দুটিতে 7 জুন উদযাপিত হবে ঈদুল আজহা। এবার মানবিক সহায়তা নিতে গিয়ে গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও বহু মানুষ। এটিকে ইচ্ছাকৃত গণহত্যা এবং যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে স্থানীয় গণমাধ্যম। আর ইসরায়েলি অবরোধে 3 মাসের মানবিক বিপর্যয়ের চিত্র এ ঘটনায় আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সমালোচকেরা। এদিকে জাতিসংঘের হিসাবে হামলা শুরুর পর থেকে গাজায় 54,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ফিলিস্তিনের গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিতে আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর। এরই মধ্যে বিবৃতি দিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড। ইসরায়েল যেন জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দেয়, সেজন্য দেশটির উপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্রি অর্পো। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এমন আহ্বান জানান তারা। এর আগে মঙ্গলবার দুপুরে রাফা শহরে তীব্র রোদের মধ্যে হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF এর খাবার নিতে ভিড় করেন। ফাউন্ডেশনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে সম্প্রতি গঠিত হয়েছে এবং এর কার্যক্রম শুরু করে বিতর্কের জন্ম দিয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। প্রত্যক্ষদর্শীরা জানায় খাবারের আশায় ভিড় করা জনতার উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে এই ঘটনাটি ইচ্ছাকৃত গণহত্যা এবং যুদ্ধাপরাধের সমান। 90 দিনের অবরোধে ক্ষুধার্ত মানুষদের উপর গুলি চালানো হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। ঘটনাস্থলে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার ও গুলির শব্দ শোনা গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য দাবি করেছে তারা সরাসরি কোনো গুলি চালায়নি, বরং সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছে। তারা আরও জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সহায়তা বিতরণ অব্যাহত থাকবে। সুইজারল্যান্ড ভিত্তিক এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে গঠিত GHF
ইতিমধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমালোচনার মুখে পড়েছে। এটি কার্যক্রম নিয়েও কথা বলেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এইভাবে সহায়তা পৌঁছানো যায় না। আমরা এবং আমাদের অংশীদাররা বহুদিন ধরে একটি কার্যকর এবং মানবিক পরিকল্পনা তৈরি করেছি, যেটি বাস্তবায়নেই সংকট কাটানো সম্ভব। আর আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো বলছে উত্তরের গাজাবাসীকে দক্ষিণে সরিয়ে নিয়ে যাওয়াই ইসরায়েলের পরিকল্পনার অংশ, যেন জনসংখ্যার স্থানচ্যুতি ঘটানো যায়। এছাড়া জিএইচএফ এর পরিকল্পনা বন্ধ করে দ্রুত সীমান্ত খুলে দিয়ে জাতিসংঘ ও অভিজ্ঞ সংস্থাগুলোর মাধ্যমে সহায়তা বিতরণে এখন একমাত্র মানবিক পথ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সাহায্যকর্মীরা। এদিকে সার্বিক অব্যবস্থাপনার অভিযোগে পদত্যাগ করেছেন জিএইচএফ এর প্রধান। সংস্থাটি নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা ও স্বাধীনতা এই মানবিক মূলনীতিগুলো মানতে ব্যর্থ বলেও অভিযোগ করেছেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ঘনিষ্ঠ ব্যবসায়ী ও সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠকের মাধ্যমেই জিএইচএফ গঠিত হয়েছে। ইমরুল হাসান, RTV। প্রযুক্তি খাতে একের পর এক চমক দেখাচ্ছে চীন। এরই ধারাবাহিকতায় রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জুড়ে দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে চীনা রোবোটিক্স। রোবটের সাহায্য নিয়ে সুউচ্চ পাহাড়ে উঠছেন দেশটির পর্যটকরা। এতে পর্যটকদের শারীরিক ক্লান্তি যেমন কমেছে, তেমনি আরও আরামদায়ক ও উপভোগ্য হয়ে উঠেছে পাহাড়ে ওঠা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। একটা সময় মানুষের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে রোবটের ব্যবহার শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনীতে শোনা যেত। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগে চীনের রোবট পরিষেবা শিল্পের অগ্রগতি দেখে মনে হতেই পারে এক সময়কার কল্পকাহিনী বুঝি এখন বাস্তবতায় রূপ নিচ্ছে। রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জুড়ে দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে চীনের রোবোটিক্স। 6 পায়ের রোবট গাইড কুকুর এখন আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিচিত্র ক্ষেত্রে। গৃহস্থালির নজরদারি, বয়স্কদের সেবা এবং কঠিন পরিবেশে বৈজ্ঞানিক গবেষণার কাজ করা ছাড়াও বর্তমানে পর্যটনেও ভূমিকা রাখছে এই রোবট। মে দিবসের ছুটিতে চীনের হুপেই প্রদেশের এনশি গ্র্যান্ড ক্যানিয়নে বেশ কিছু কাজে রোবটের ব্যবহার করা হয়, যা পর্যটকদের দিচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা। প্রদেশটির একটি পর্যটন গন্তব্যে বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি কোম্পানির রোবটের প্রায় 20টি দলের রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও একটি ইন্টারঅ্যাক্টিভ জোন স্থাপন করা হয়, যেখানে রোবটের মাধ্যমে বিভিন্ন মিশন সম্পাদন করতে পারছেন পর্যটকরা। এনশি গ্র্যান্ড ক্যানিয়নে অন্যান্য কাজের জন্য ব্যবহার করা হচ্ছে এই রোবট কুকুর। মালামাল ও আবর্জনা বহনের কাজেও ব্যবহৃত হচ্ছে এগুলো, যা হয়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রের নতুন এক আকর্ষণ। বর্তমানে এই রোবট কুকুরগুলো থাকায় জিনিসপত্র বহন করা অনেক সহজ হয়েছে, অন্যদিকে পরিশ্রমও কমেছে। চীনের অনেক পার্বত্য উদ্যানের মতো এনশি গ্র্যান্ড ক্যানিয়নেও ভাড়ায় পাওয়া যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ এক্সোস্কেলিটন রোবট। রোবটগুলো পাহাড়ের চূড়ায় দ্রুত উঠতে পর্যটকদের সাহায্য করছে। আমি সহজেই উপরে উঠে গিয়েছি, কিন্তু নিজে নিজে উঠলে এটা অনেক কঠিন হতো। এটা পড়ে মনে হচ্ছে যেন কেউ আমাকে হেঁটে যেতে সাহায্য করছে। চীনের পর্যটন শিল্পে রোবটের এমন ব্যবহার পর্যটকদের শুধু আকৃষ্টই করছে না, দিচ্ছে নতুন নতুন অভিজ্ঞতাও। ইমতিয়াজ আহমেদ, RTV। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হলো বাংলা সাহিত্যের 2 কিংবদন্তি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। সঙ্গীত, নৃত্য আর স্মৃতিচারণায় সাজানো এই আয়োজনে ছিল প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ। দক্ষিণ কোরিয়া প্রতিনিধি কাসার আহমেদের তথ্যছবিতে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাংলা সাহিত্যের 2 উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে রোববার সিওলের বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, কবিতা আর নৃত্যের তালে দূতাবাস প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে।
রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই মহান প্রতিকৃত। সাহিত্যের প্রতিটি শাখায় তাদের অবদান অনবদ্য। নজরুলকে কোরিয়ানদের মাঝে পরিচিত করে তুলতে এ আয়োজন, জানান দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল। বাংলাদেশ দূতাবাস সিউল এই এবছরের রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী আজকে উদযাপন করলো এবং এর মাধ্যমে আসলে বাংলাদেশের শিল্প সংস্কৃতি সাহিত্য বিষয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা অনুপ্রাণিত করতে চাচ্ছি এবং একই সাথে সুদূর প্রবাসে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে এবছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের দূতাবাসগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে এই রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী উদযাপন করার জন্য। সেই নির্দেশনা অনুযায়ী আমরা এখানে সিউলে আমাদের দূতাবাসে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি এবং আমরা প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আজকের যে কালচারাল পারফরমেন্স আপনারা দেখলেন, এর মাধ্যমে আসলে আমরা তুলে ধরতে চাচ্ছি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবাসী শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, নৃত্য ও যন্ত্রসঙ্গীত। এ ধরনের আয়োজন দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের শিকড়ের সঙ্গে সংযোগ রাখতে সহায়তা করে। এর মাধ্যমে কোরিয়ানরাও বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জানবে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। বাংলাদেশ দূতাবাস সিউল কর্তৃক আয়োজিত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এক সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। সিউলের মাটিতে বাংলাদেশের কালচারাল চর্চা সত্যি বিরল এবং এটা এম্বাসি আয়োজন করেছে। এখানে আমরা বাংলাদেশের প্রবাসীরা আমন্ত্রিত ছিলাম। বিভিন্ন প্রবাসীরা এখানে অংশগ্রহণ করেছে। ধন্যবাদ। এ ধরনের প্রোগ্রাম আমরা আরও দেখতে চাই, যাতে বিদেশের মাটিতে বাংলা কালচার সুন্দরভাবে করা হয়। আজকে বাংলাদেশ এম্বাসি থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী যে উদযাপনের যে বিষয়টা, দেশের বাইরে এসে বিদেশের মাটিতে এরকম একটা উদযাপন আসলে আমাদেরকে আরো দেশের সংস্কৃতি কৃষ্টির প্রতি আরো উদ্যোগী এবং আগ্রহী করে তোলে। এই ধরনের উদ্যোগে আমি সাধুবাদ জানাই এবং আমার সবার সাথে এখানে যে মিলন মেলা এখানে হয়েছে, বিশেষ করে নতুন নতুন কিছু মুখ দেখতে পেয়েছি আমরা। রবীন্দ্র নজরুল জয়ন্তীর এ আয়োজনে দক্ষিণ কোরিয়ায় বাংলা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। একই সাথে নজরুলকে নতুন প্রজন্ম ও ভিনদেশীদের কাছে তুলে ধরার এ প্রয়াস প্রবাসীদের গর্বিত করেছে বলেও জানান প্রবাসী বাংলাদেশিরা। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।